পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়িয়েছে তেহরান তেল আবিব। ইরানি ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান সহ 2 কর্মকর্তা নিহত। একই সংসদীয় আসনে দ্বৈত প্রতিনিধিত্বে সমস্যা বাড়বে বললেন বদিউল আলম। নারী প্রার্থী মনোনয়নে রাজনৈতিক দলের ভূমিকা চায় সিপিডি। বরগুনায় ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত মৃত্যু। চিকিৎসক সংকটে সেবা কার্যক্রম ব্যাহত। এবং দখল দূষণ সহ অসাধু চক্রের দৌরাত্ম্যে অস্তিত্ব সংকটে পুরাতন ব্রহ্মপুত্র নদ। নাব্যতা ফেরাতে মাঠে নেমেছে পানি উন্নয়ন বোর্ড। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। শুরুতেই ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান ইসরায়েল। দখলদার ইসরায়েলের হামলায় ইরানের চৌকশ ইসলামী বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর 2 জেনারেল নিহত হয়েছেন। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছেন, আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি এবং তার সহকারী হাসান মুহাকিক প্রাণ হারিয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলা করে এর জবাব দিয়েছে তেহরানও। এতে ইসরায়েলের 12 জন আহতের খবর পাওয়া গেছে। এর আগে ইরানি হামলায় ইসরায়েলের 2 শতাধিক ব্যক্তি নিহত সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান। তবে তা অস্বীকার করে মাত্র 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েল। অন্যদিকে 3 দিনের ইরানের 80টি লক্ষ্যবস্তুতে হামলার পাল্টা দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। টানা তৃতীয় দিনের মতো চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। জবাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলা চালিয়েছে ইসরায়েল। ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর জেরে জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। এদিকে 2 ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতারের দাবি করেছে ইরান। তাদেরকে আলবোর্স প্রদেশের সাভোস বোলাগ কাউন্টি এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি। ইসরায়েলের আবাসিক এলাকায় ইরানি হামলায় 2 শতাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম। তবে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে এ হামলায় দেশজুড়ে মাত্র 10 জন মারা গেছে। অন্যদিকে গত 2 দিনে তেহরানে কমপক্ষে 80টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ এর দাবি, অপারেশন রাইজিং লায়নে ইরানের 170টিরও বেশি লক্ষ্যবস্তু এবং 720টি সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি হামলা বন্ধ হলে ইরানের প্রতিক্রিয়া বন্ধ হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে ইরানও জোরালো হামলা চালাবে। ওদিকে ইরানের হামলায় ইসরায়েলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাজী শাহরিন, মোহনা সংবাদ। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী একই সংসদীয় আসনে দ্বৈত প্রতিনিধিত্ব থাকলে সমস্যা বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। একই মত বিএনপি নেত্রী শ্যামা ওবায়দেরও। আর নারী প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার সুযোগ চেয়ে সিপিডি সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নমিনেশন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে হবে। রোববার ডেইলি স্টার ভবনে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। প্রতিটি সংসদীয় এলাকার জন্য একটি সাধারণ আসনের পাশাপাশি নারীদের জন্য সংরক্ষিত ব্যবস্থা রেখে 600 আসনের সুপারিশ করে নারী বিষয়ক সংস্কার কমিশন। ডেইলি স্টার ভবনে নারী রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন বিষয়ক সেমিনারে প্রাধান্য পায় দ্বৈত প্রতিনিধিত্বের বিষয়টি। দলগুলোকে আমরা বাধ্য করতে পারি কিনা এবার যে মিনিমাম 10%, 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেন এবং এই নমিনেশনগুলো শহরে দেন, যেখানে ক্যাম্পেইনটা মেয়েরা সেফলি করতে পারবে। কিছুই নাই, আমরা জাস্ট নারীরা জাস্ট ওখানে যায় এবং সংখ্যাগরিষ্ঠতা তাকে আরো ভারী করে। 2025 সালে আমরা যদি গতানুগতিক প্রস্তাবের বাইরে যেতে না পারি, এই ঐতিহাসিক সুযোগটা কাজে লাগাতে না পারি,
একটা আন্দোলন উত্তর সময়, তাহলে আর বোধহয় পারবো না। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, এক আসনে 2 জন প্রতিনিধি থাকলে গন্ডগোল বাড়াবে। এই যে দ্বৈত প্রতিনিধিত্ব একটা আসছে, একটা এটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক। ইট ইজ নট পসিবল, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। এটা একটি যে কোনো একটা নির্বাচনী এলাকায় গন্ডগোল আরো বাড়াবে। আর সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, সরাসরি ভোটে নারীদের আরো বেশি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। যেহেতু ওনাদের কোনো রাজনৈতিকভাবে অবস্থান নেই, সেহেতু আপনারা যতই আপনারা সংসদীয় মানে ভাবে আমরা প্রতিনিধিত্বের কথা বলি কেন, ওনাদের যদি দলীয়ভাবে অবস্থান শক্তিশালী না থাকে, তাহলে কিন্তু ওনারা রাজনৈতিক এই সুযোগকেও কিন্তু ঠিক মতো করে ব্যবহার করতে পারেন না। সেমিনারে দেয়া বক্তব্যে দ্বৈত প্রতিনিধিত্ব পদ্ধতি কার্যকর হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। দ্বৈত প্রতিনিধিত্ব হলে যে সমস্যা হলো, ওই যে আমাদের গ্রাম বাংলায় যে কথা আছে, এক ঘরে 2 পীর হইতে পারে না। এবং এখনই কিন্তু এই যে আমাদের যে বর্তমান পদ্ধতিতে আছে, অনেক জায়গায় কিন্তু আমাদের সাধারণ আসনে যারা সংসদ, তারা কিন্তু নারীদেরকে যেতেই দেয় না। তো এখন 2 জন হলে মানে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। সংরক্ষিত নারী আসন বাড়ানো হলে ভয়াবহ মনোনয়ন বাণিজ্য হবে বলেও মনে করেন বদিউল আলম মজুমদার। 100 আসন বাড়ানো হয় তাহলে একই জিনিস হবে, সেই করুণার পাত্র হবে নারীরা এবং ফায়দা দেবে এবং বিভিন্ন রকম এবং গুরুতর মনোনয়ন বাণিজ্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। করা যাবে। লন্ডনে বৈঠকের মাধ্যমে একটি বিশেষ দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াত আমিরের এমন বক্তব্য গণতন্ত্রের জন্য অশোভন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সমালোচনা না করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সরকার গঠন করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন অ্যানি। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে বিএনপি নেতৃত্ব দেবে বলে আশা জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জামাতের শফিক সাহেব যখন বলেন যে একটা বিশেষ দলের প্রতি অনুরাগ ছিল ওই বৈঠকে, এটা কি প্রকাশ পায়? জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কয়েকবার আলোচনা করেছেন, এককভাবে বৈঠক করেছেন, সকল রাজনৈতিক দল নিয়ে বৈঠক করেছেন, সেখানে তো আমরা কোনো কথা বলি নাই। সবাইকে আমরা আহ্বান জানাই, আগামী যে নির্বাচন, সেই নির্বাচন উৎসবমুখর হওয়া দরকার, সেই নির্বাচন নিরপেক্ষ হবে, সেই চেষ্টা থাকা দরকার, সেই কথাগুলো আসার দরকার। বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 13 জনের। এতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে চিকিৎসক সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছে দায়িত্বরত চিকিৎসকরা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। হঠাৎ বরগুনায় বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এই পর্যন্ত 1571 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। বর্তমানে 188 জন রোগী ভর্তি রয়েছে হাসপাতালটিতে। 54 জন ডাক্তারের স্থলে মাত্র 15 জন ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আর এতে চরম ভোগান্তিতে রোগীরা। দ্রুত সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চায় সাধারণ মানুষ। ডাক্তার তো কাল কই স্যালাইন লাগাই গেছে আর নাই। ওইখানে যদি ডাক্তার থাকতো তাইলে আর সব রোগীর জন্য ভালো হতো। স্যালাইন দেবে মোরা এখন হাসপাতাল দিয়ে, এই আজকে ছাড়া আর প্যারাসিটামল ছাড়া কিছু দেয় না। একজন ডক্টর, নার্সের সংখ্যা কম, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তবে সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। এবং ডেঙ্গু চিকিৎসার জন্য অনেক দামি কোনো ঔষধ দেওয়ার দরকার হয় না, শুধুমাত্র তার জ্বর কমানো এবং ফ্লুইড ম্যানেজমেন্ট, সেটা হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করছে এবং করবে। যেহেতু অনেক বড় একটা এলাকা, রিমোট এলাকা, এবং এখানে চিকিৎসক সংকট এবং চিকিৎসক পদায়নটা আমাদের জন্য খুব জরুরি এবং এ ব্যাপারে সরকার কাজ করছে এবং তার প্রতিনিধি হিসাবে আমি এই অঙ্গীকার ব্যক্ত করি। এদিকে পাথরঘাটা পৌরসভায় ডেঙ্গু পরিস্থিতি আরো ব্যাপক আকার ধারণ করেছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও পাড়া মহল্লায় ডাস্টবিনগুলো তুলে ফেলার পর
এলাকাগুলো এখন রীতিমতো ময়লার বাঘারে পরিণত হয়েছে। এতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডাস্টবিন কটা তো উড়েই লই গেছে, যে যেখানে পারে হেয়ান হালাইতে হয়, এতে তো আমনি সেই ডেঙ্গু জন্ম হয়। যারা এই ময়লা পরিষ্কার করে তাদেরও আমরা রেগুলার টাকা দিয়ে থাকি, কিন্তু আমাদের ময়লা ফালানোর মতো কোনো জায়গাও দেয় না, আর কোনো আপনার ময়লা নেয়ও না। বাসার আশেপাশে সম্পূর্ণ ময়লা ওই জায়গায় ফালায়, কিন্তু পৌরসভা থেকে কোনো লোক পরিষ্কার করে না। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন না যাইবে, কিছু চাঁদা প্রাণ না যাইবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে এই প্রশাসন সচেতন হবে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ক্ষুদ্র জনবল নিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। আমাদের সীমিত জনবল দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি রোগীদেরকে আমাদের যেন আমরা সর্বোচ্চ সেবা দিতে পারি। যদি জ্বর শুরু হয় আতঙ্কিত না হয়ে আমরা ঘরে বসে সবার আগে যেটা করব সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবারটা খাওয়াবো, শরীরটা স্পঞ্জ করে দিব যদি জ্বর থাকে, এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা একটু শুরু করব। কোনো অবস্থাতে ব্যথা বেদনা কোনো ওষুধ দিব না। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় প্রশাসনের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মশা নিধন কার্যক্রম জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন মোল্লা। সুমন, জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা কেমন আর হাসপাতালগুলোর চিত্র কেমন দেখছেন, সব মিলে জানাবেন আমাদের। সারা বাংলাদেশে আসলে ডেঙ্গুর পরিমাণটা আসলে বেড়ে গেছে, এবং তার ভিতরে কিন্তু রেড অ্যালার্ট আসলে বলা হচ্ছে যে বরগুনা জেলাকে, এবং তার ভিতরে কিন্তু অন্যতম পাথরঘাটায়, এবং এর ভিতরে কিন্তু বরগুনায় কিন্তু 1759 জন এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে, এবং তার ভিতরে কিন্তু 14 জন মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। গতকালকের যে তথ্য মতে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা গেছে, এবং এই বিষয়টা নিয়ে আসলে পাথরঘাটা উপজেলা প্রশাসন বলেন বা জেলা প্রশাসন বলেন বা পৌরসভা কর্তৃপক্ষ বলেন, তো এই বিষয়ে কিন্তু তাদের কিন্তু এই বিষয়ে মাথা ব্যথা নাই কিন্তু। এবং পাথরঘাটা পৌরসভারও কিন্তু বিভিন্ন জায়গায় ডাস্টবিন দেওয়া ছিল, সেগুলোও কিন্তু উঠিয়ে নিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আসলে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকমের অভিযোগ করেছেন যে আমরা যদি দেখাই আপনাদেরকে, যে সামনে আমাদের দেখতে পাবেন যে ডাস্টবিনের মতো আমরা কিন্তু রয়েছি পাথরঘাটা যে স্বাস্থ্য কমপ্লেক্সে তার ভিতরেই, কিন্তু এখানেও একই চিত্র, এবং বিভিন্ন জায়গায় ডাস্টবিন দেওয়া ছিল সেগুলোও কিন্তু উঠিয়ে নিয়েছে, যার কারণে কিন্তু এখানকার যারা জনগণ রয়েছে তারা কিন্তু অনেকটা আসলে রাগান্বিত হয়েছেন। তারা বলছেন যে যে পৌর কর্তৃপক্ষ রয়েছে, যা উপজেলা প্রশাসন রয়েছে তাদের কিন্তু এই বিষয়ে কিন্তু সচেতন না, যে সভা করার কথা বা মাইকিং করার কথা সেই রকমের কোনো আসলে আমরা চোখে পড়েনি আমাদের এখন পর্যন্ত। এবং পাথরঘাটা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এখানেও কিন্তু যে ডেঙ্গু পরীক্ষা করার যে কিট রয়েছে সেগুলো কিন্তু স্বল্পতা রয়েছে, এবং পাশাপাশি যে স্যালাইনের যে স্বল্পতা সেটিও কিন্তু দেখা দিয়েছে। এবং এখানে কিন্তু পাথরঘাটায় যে 29টি কিন্তু চিকিৎসকের পদ রয়েছে, সেখানে কিন্তু মাত্র 2 জন দিয়ে চলছে আসলে এই সেবা কার্যক্রম। তো আসলে সব মিলিয়ে পাথরঘাটা বলেন বা বরগুনা বলেন, সব জায়গায় কিন্তু আসলে এই ডেঙ্গুর প্রকোপ সেটি কিন্তু বেড়ে গেছে, এবং এতে কিন্তু আসলে যেটি বলছেন যে এই যে সচেতনতা না থাকার কারণেই কিন্তু ডেঙ্গু আসলে আরো বাড়বে, এবং পাশাপাশি যে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে, আরো কয়েক গুণ হতে পারে। তো এখনই কিন্তু সচেতনতা দরকার, এমনটি কিন্তু জানিয়েছেন যে পৌর যারা নাগরিক রয়েছেন তারা। তো 26 এই ছিল সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকায়, যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের 24.13%। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খেলাপি ঋণের আসল চিত্র প্রকাশ পেতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণীকরণ ও আদায় ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করলে সেই চিত্র সামনে উঠে আসে। পাচারের টাকা উদ্ধারে দেশ বিদেশে মামলা করবে সরকার, এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে কি ধরনের মামলা করা হবে তার সিদ্ধান্ত নেবেন আইনজীবীরা। রোববার কেন্দ্রীয় ব্যাংকে অর্থ পাচার নিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার চাইলে এখনই আইনজীবী নিয়োগ করতে পারে। জানান, পাচারকৃত সম্পদ উদ্ধারে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আদালতে চূড়ান্ত রায় ছাড়া কোনো সম্পদ উদ্ধার করা সম্ভব নয়। এজন্য আগে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনি নথিপত্র তৈরি করা জরুরি বলে উল্লেখ করেন তিনি। আমাকে এখন যেটা করতে হবে, আমাকে যথাযথ তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে কোর্টের জন্য রেডি হতে হবে যে বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা
পেতে পারি। আইনজীবীরাই এটা সিদ্ধান্ত নেবেন যে এটাতে যথেষ্ট প্রমাণাদি আছে, সেই ভিত্তিতে আমরা একটা প্রক্রিয়া ঠিক করে ফেলবো। নাব্যতা ফেরাতে নরসিংদীর মাধবদীতে কোটি টাকা ব্যয় পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন করলেও বছর না ঘুরতেই আবার দখল ও দূষণের কবলে পড়ে। অসাধু চক্রের দৌরাত্মে নদটি এখন অস্তিত্ব সংকটে। তবে নাব্যতা ফেরাতে মনিটরিং টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেজাউল করিমের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। কয়েক কোটি টাকা ব্যয়ে নরসিংদীর মাধবদী অংশে ব্রহ্মপুত্র নদের 25 কিলোমিটার খনন কাজ শেষ হতে না হতেই অসাধু চক্র নদের তীরবর্তী জায়গা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করে। এছাড়া ময়লা আবর্জনার পাশাপাশি শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য মিশে অস্তিত্ব হারাচ্ছে নদীটি। নৌকা যায়, ট্রলার দিয়ে গাড়ি আসে, আর নাই, কিচ্ছু নাই। নদীটা যখন খনন করা হয়েছে তখন অনেক সুন্দর ছিল। এখন নদীর ময়লার পানির দুর্গন্ধে নদীর পাশ দিয়ে হাঁটা যায় না। পানি শোধনাগার এখানে এখন কোনো মিলেই নাই, যার কারণে এই মিলের দূষিত পানি এসে নদীতে পড়ছে। ময়লা ফেলতেছে পৌরসভার, ময়লা ফেলতেছে বিভিন্ন বাসা বাড়ির, তো সেই ক্ষেত্রে নদী আবার পুনরায় ভরাট হয়ে যাচ্ছে। দুর্গন্ধে আমরা এখানে চলাফেরা করতে আমাদের সমস্যা হয়, রোগ বালাই অসুখ বিসুখ আমাদের হচ্ছে। লক্ষ লক্ষ টাকার বিল্ডিং ভেঙে নদী খনন করলো, কিন্তু নদী খননের কারণে কোনো সুফল পাচ্ছি না। আমাদের সরকার রক্ষার্থে আমাদের নদীর দূষণ মুক্ত, দখল মুক্ত চাই। শিল্প কারখানার কেমিক্যাল মিশ্রিত বর্জ্য নদীতে ফেললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে অপসারণ করে এবং সেটি যদি কোনোভাবে আমরা যদি জানতে পারি, তাহলে অবশ্যই সেই কারখানার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহতের পাশাপাশি নদীটির নাব্যতা ফেরাতে সব সময় মনিটরিং টিম মাঠে কাজ করছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ড। মনিটরিং অব্যাহত রাখছি, যদি আরো অবৈধ দখল হয় এটা জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে। তো বর্জ্যটা না আসলে নদী ভালো থাকবে, বর্জ্যটা যাতে না আসে এ ব্যাপারেও জেলা প্রশাসনের সমন্বয় সভায় বা নদী রক্ষা কমিটির সভায় আলোচনা করা হবে। মাধবদীর পুরাতন ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে অসাধু চক্রের বিরুদ্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান এলাকাবাসী। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ঝিনাইদহের সাগান্না বাওড়ে শতবিঘা সরকারি জমিসহ আশেপাশের কৃষকের জমিও দখলের পায়তারা করছে একটি মহল, যেখানে নিজের প্রভাব খাটিয়ে করছেন মাছ চাষ। এমন দখলদারিত্ব বন্ধের দাবি ভুক্তভোগীদের, প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। সোহেল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঝিনাইদহের সাগান্না বাওড়ের সরকারি জমি এখন প্রভাবশালীদের দখলে। স্থানীয় কিছু প্রভাবশালী নামমাত্র কিছু খাজনা দিয়ে পুরো বাওড় দখলে নিয়ে মাছ চাষ করছে। এতে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারানোর পাশাপাশি জীবিকা হারাচ্ছে বাওড় পাড়ের জেলেরা। অভিযোগ আছে, বাওড়ের আশেপাশের কৃষকদের 29.45 একর জমিও দখলের চেষ্টা চলছে। তাই সরকারিভাবে লিজ দেওয়া ও দখলদারদের উচ্ছেদ করার দাবি স্থানীয় ভুক্তভোগীদের। প্রভাবশালী যারা এরা জোর করে এই বাওড় খাচ্ছে, তখন সাধারণ মানুষও কোনো হয়রান হচ্ছে। আর আমাকে চাষবাস এই জমিতে করতে দিচ্ছে না, তাহলে পাথরা বন্ধ দিতে দেয় না, ওরা পানির তল করে দেয় আর দিল্লি গেলি তুলে দেয়, মাছ ধর করে তুলে দেয়। সমিতি করে আমাদের জোর দখলে বিভিন্ন মামলা হামলা কেস দিয়ে আমাদের হয়রানি নির্যাতন করে। এই বাওড়ের মৎস্য মারছে এবং প্রচুর অর্থ করছে অবৈধভাবে। আর পাশে যেগুলো জমি আছে এই জমিগুলো দখল করার চেষ্টা করছে। একটা মহল এই বাওড়কে আসলে তারা তাদের প্রভাব খাটিয়ে এই বাওড়টা তারা দখল করে খাচ্ছে। সরকার রাজস্ব হারাচ্ছে, অথচ জনগণও খাতি পাচ্ছে না। তা আমরা চাচ্ছি যে সরকার নিজের রাজস্বটাও পাক। জেলা প্রশাসন বলছে, সরকারি সম্পত্তি সংরক্ষণ করার জন্য যা যা করণীয় তা করা হবে। বাওড়ের দখল সম্পূর্ণ সরকারের, ব্যবহারজনিত কারণে কেউ ব্যবহারের সুযোগ পেয়ে সে যদি মনে করেন যে এটার দখল পেয়ে গিয়েছে বা সেটা ভবিষ্যতে নিতে চায়, এটা আসলে আমাদের অনেক সময় অনেক মানুষ এই ধরনের প্রবণতায় আসে আমাদের নলেজে আসার সাথে সাথে আমরা সেগুলো প্রোটেক্ট করি। সরকারি সম্পত্তি সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। আমাদের কাছে যে কোনো ধরনের তথ্য আসার সাথে সাথেই সরকারি স্বার্থ শতভাগ সংরক্ষণ করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সব করছি। ঝিনাইদহ সদরের সাগান্না বাওড়টির মোট আয়তন 126.45 একর। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয় প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
বরগুনার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জয় মিস্ত্রির বদলির আদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দেন সেবা গ্রহীতা ও অভিভাবকরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। রূপগঞ্জে আলোচিত ব্যবসায়ী মামুন হত্যার প্রধান আসামি জাহিদুল ইসলাম বাবুসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। মুরাপাড়াস্থ রূপগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তারা। বাগেরহাটের মোংলায় সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে সুন্দরবন ট্যুর অপারেটর, মোংলা বন্দর ডেনিস বডি মালিক সমবায় সমিতি, মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘ ও মোংলা বন্দর স্টিল লঞ্চ মালিক সমবায় সমিতি। নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরা জেলে ও ব্যবসায়ীদের কাছে দৈনিক চাঁদার দাবি করেছে একদল দুর্বৃত্ত। এর প্রতিবাদে নিরাপদ ব্যবসা কেন্দ্রের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কাজীর বাজার মৎস্যজীবী ও জেলে ব্যবসায়ীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়িয়েছে তেহরান, তেল আবিব। ইরানে ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান সহ 2 কর্মকর্তা নিহত। একই সংসদীয় আসনে দ্বৈত প্রতিনিধিত্বে সমস্যা বাড়বে বললেন বদিউল আলম। নারী প্রার্থী মনোনয়নে রাজনৈতিক দলের ভূমিকা চায় সিপিডি। বরগুনায় ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত মৃত্যু। চিকিৎসক সংকটে সেবা কার্যক্রম ব্যাহত। এবং দখল দূষণ সহ অসাধু চক্রের দৌরাত্ম্যে অস্তিত্ব সংকটে পুরাতন ব্রহ্মপুত্র নদ, নাব্যতা ফেরাতে মাঠে নেমেছে পানি উন্নয়ন বোর্ড। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখবেন দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।